প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরীর প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আর্মি অফিসারদের গ্রেপ্তার করবে কে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গুম, খুন, জোরপূর্বক আটক, নির্যাতন ইত্যাদি নানা রকম অভিযোগে অভিযুক্ত 23 জন সেনা কর্মকর্তা, আরেকজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী। মোট 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত বুধবার 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এই বিচার নিয়ে গত প্রায় 1-1.5 মাস ধরে ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ, ম্যানেজারিয়াল ব্যাপার ইত্যাদি নানা রকম কাজ করছে। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিচারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হওয়া বা এই ব্যাপারে না করার ব্যাপারে তিনি সমঝোতা করবার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। এমনকি তিনি বাংলাদেশের চিফ জাস্টিসের সঙ্গেও দেখা করেছিলেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন, কিন্তু কোনো কিছুতে কিছু না হয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের দায়ে সামরিক কর্মকর্তাদের নামে চার্জ গঠিত হয়েছে এবং গত 8 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এবং পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই যে 23 জন বা 24 জন সামরিক কর্মকর্তা, এই 23-24 সামরিক কর্মকর্তার মধ্যে 17 জন এখনো কর্মরত আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন আইনের সংশোধনী 3 দিন আগে যে সংশোধনীটা আনা হয়েছে, আগে আইনে ছিল যে সাজা হলে তাদের এই ব্যাপারগুলো ঘটতো, যেমন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না, সংসদ সদস্য নির্বাচন করতে পারবে না, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারবে না, কোনো সরকারি পদে যোগদান করতে পারবে না, সরকারি চাকরিতে যোগদান করতে পারবে না, এমনকি সরকারি কর্মে যদি নিয়োজিত থাকেন তাহলে তাকে অপসারণ করতে হবে। শুধু চার্জ গঠন করলে, আগে আদালত যদি সাজা দিত, চার্জ গঠন মানেই কিন্তু একজন অপরাধী নয়, কিন্তু আইনে সংশোধন আনা হয়েছে যে চার্জ গঠন করলেই তার এই ধরনের অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করতে হবে। এখানে 17 জন সামরিক কর্মকর্তা আছেন যারা এখনো চাকরিরত আছেন, কর্মরত আছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আগামী 22 অক্টোবর পরবর্তী শুনানির দিন তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এই যে কর্মরত 17 জন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অনেকে এই মুহূর্তে দেশের বাইরে আছেন। যারা দেশের বাইরে আছেন তাদের তো গ্রেপ্তার করবার কোনো অপশন নেই এই মুহূর্তে, কিন্তু যারা এখনো পর্যন্ত অফিস করছেন, চাকরিরত আছেন, তাদেরকে গ্রেপ্তার করবে কে? ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমিও গতকালকে একটা ভিডিওতে কথা বলেছি যে গতকালকে এই ঘটনাটাকে নিয়ে ক্যান্টনমেন্টে একটা তোলপাড় হয়েছে যে 1952 সালের সেনা আইনে তাদের বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে। এই বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। আমি বারবারই প্রশ্ন করছি যে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে তোলপাড় যে এটা কি এইভাবে হবে নাকি ওইভাবে হবে, এটা নিয়ে এখনো পর্যন্ত চলছে এবং এটা বলতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এবং এই ঘটনাটা যেহেতু ব্যতিক্রম, অতীতে কখনো ঘটেনি, আমাদের কাছে নতুন। এই ঘটনাকে কেন্দ্র করেই ইউনূসের খেল খতম কিনা আমি গতকালকে একটি কন্টেন্টে কথা বলেছি। গত 14-15 মাসে আওয়ামী লীগ সরকার পতনের পরে এমন ঘটনা কিন্তু ঘটেনি।
আজকের ঘটনাটি সবচেয়ে বড় ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে একটা পরিবর্তনও আসতে পারে। সামরিক শাসন কিংবা ইউনূস সরকারের বিদায়, আমি গতকালকে বলেছি, আবারও রিপিট হচ্ছে, কারণ ইউনূস সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ। ইউনূস সরকার পরিষদ প্রতি পদক্ষেপে ব্যর্থ। শুধু ব্যর্থ হলে তো হতো, নানান অপকর্মে জড়িয়ে পড়েছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ মনে করছে ইউনূস সরকারের আর থাকবার কোনো অধিকার নেই। সেনাবাহিনী কি চুপ করে আছে? সেনাবাহিনীতে পক্ষ আছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই শক্তিটাই বেশি, এখনো পর্যন্ত বেশি আছে। আর স্বাধীনতা বিরোধী জামাত, পাকপন্থী, এই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত কম। আমরা এই কথাগুলো এই জন্যই বলছি যে আসলে কে জিতবে, আমার স্বাধীনতা জিতবে, আমার মুক্তিযুদ্ধ জিতবে, নাকি কে জিতবে? সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে এটা নির্ধারিত হবে। আমরা শুরু থেকেই অক্টোবর মাসের প্রথম দিন থেকেই বলে আসছি যে অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, এখানে নানা রকম টার্নিং পয়েন্ট আছে। আগামী 22 তারিখের মধ্যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে কোর্টে হাজির করতে হবে এবং 21 তারিখে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আপিল বিভাগে রিভিউ, যে একটা পর্যালোচনার শুনানি আছে 21শে অক্টোবর। তো 21 এবং 22 খুব গুরুত্বপূর্ণ, যে আসলে কি সেনাবাহিনীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একটা সিভিল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সিভিল কোর্ট কি গ্রেপ্তার করতে পারবে? পেরে কি আদালতে হাজির করতে পারবে? এই 23 জনের মধ্যে ম্যাক্সিমামই বাংলাদেশে আছে এবং কর্মরত আছে। আমি প্রশ্নটা এই জন্যই করলাম যে গ্রেপ্তারি করবে পুলিশ। আপনারা জানেন যে গত বুধবার 13টি দপ্তরে, সেনাবাহিনীর সবকটা দপ্তর এবং আইজিপি কে এই গ্রেপ্তারি পরোয়ানার নোটিশ পাঠানো হয়েছে। সেই এই পুলিশকে এখন সেনাবাহিনীর পাহারা দিয়ে থাকতে হয়। সেই পুলিশ এই সেনা কর্মকর্তাগুলোকে গ্রেপ্তার করতে পারবে কি আসলে? আজকে আমরা 10 তারিখে কথা বলছি, 10 অক্টোবর, সামনে 10-12 দিন আছে। এই 10-12 দিন কি সময় নেবে, নাকি 10-12 দিনের আগে এই ইস্যুটাকে কেন্দ্র করে, মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে, ক্যান্টনমেন্টে ঢিল মারা মানে মৌচাকে ঢিল মারা, এই মৌচাকে ঢিল মারাকে কেন্দ্র করে দেশে কি একটা পট পরিবর্তন হবে? কারণ গত 14 মাস 15 মাসে দেশ নানা ক্ষেত্রে নানাভাবে ব্যর্থ হয়েছে। এরকম একটা ইউটার্ন এলে বা টার্নিং পয়েন্ট এলে মানুষ প্রত্যাশা করে এই বুঝি পরিবর্তন। আমরা কি পরিবর্তন দেখতে পাবো? আমরা গতকালকে বলেছি যে সব জেনারেল দ্বিমত পোষণ করেছে যে এই যে আইসিটি সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি জারি করেছে বা বিচার করছে, এতে দ্বিমত পোষণ করেছেন। এই দ্বিমতের ফলাফলটা আমরা কি পাবো? আবারও আলাপ করতে আজকে এসেছি যে আমরা কি খুব শীঘ্রই একটা কিছু দেখব? এবার যদি না দেখি তাহলে সেনাবাহিনী তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েই আছে। সেনাবাহিনীর আরো কতটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সেটাকে আমাদের দেখতে হবে, নাকি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়ী হবে? কেউ যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে, মানলাম, গুম খুন অন্যায় ভাবে যদি করে থাকে। কিন্তু এই যে ডিজিএফআই 5 জন ধারাবাহিকভাবে যারা দায়িত্ব পালন করেছেন গত 15-16 বছরে, ডিজিএফআই কার গোয়েন্দা সংস্থা? সেনাবাহিনীর। তাহলে তো ওই সময়ের যত সেনা প্রধান ছিলেন তাদের সবাইকে তো আইনের আওতায় আনা উচিত। সেনা প্রধান চূড়ান্ত রিপোর্টিং বস কি? সেনাবাহিনীর প্রধান, সেনাপ্রধান। এটা কি আসলে যথাযথ আইন অনুযায়ী বা আইনের অধীনে কি এই কাজগুলো করা হচ্ছে, নাকি প্রতিহিংসামূলক, প্রশ্নবিদ্ধ? এই প্রশ্নগুলো এসে যায়। সব সামরিক গোয়েন্দা, সব গোয়েন্দা প্রধানকে আপনি অ্যারেস্ট করবেন ওই সময় দায়িত্ব পালন করেছে বলে, দোষ হোক নির্দোষ হোক? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকেই তো প্রশ্নবিদ্ধ মনে হয়, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা তো কাদের দখলে? আপনারা তো দেখতে পাচ্ছেন যে জামাতের দখলে। জামাত নিঃসন্দেহে একটা দুঃসাহসিক কাজ করেছে, সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এখন দেখার বিষয় যে
আমি শুরুতেই প্রশ্নটা করেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেফতার করবে? পুলিশ? সেই পুলিশের কি সেই শক্তি সামর্থ্য আছে? পুলিশকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে সেনাবাহিনী। পুলিশ পদে পদে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছে, সেনাবাহিনী গিয়ে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। সেই পুলিশ সামরিক কর্মকর্তাদের গ্রেফতার করবে। এখন দেখার বিষয় আগামী 22 অক্টোবর এই সামরিক কর্মকর্তাদের গ্রেফতার করে আদালতে হাজির করে কিনা, নাকি তার আগে কিছু একটা ঘটে যায়, এগুলো দেখবো নিশ্চয়ই আমরা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের